আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। এই তো ক্লাস তো শুরু হয়ে গেছে। এই নামাজের কারণে ধরো একটু লেট করে আমরা শুরু করতেছি আর কি, মানে নামাজ পড়ার যে সময়টা আর কি ওটা তো দেয়া লাগবে। আচ্ছা, নাম একটু ভুলে আছে, সমস্যা নেই, ওটা ওটা ইস্যু না, মেজর ইস্যু না। ওটা একটু টেকনিক্যাল ইস্যু, নাম আরেকটা দেয়া আছে, ওটা টেকনিক্যাল ইস্যু। তো আমরা নামে ফোকাস না করে আমরা ক্লাস শুরু করি, চলো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? ভাইয়া মাঝে মাঝে তো ধরো যে ওই নামাজের বিরতির কারণে একটু লেট 2-1 মিনিট হয়ে যায় আর কি, তো ওটা তোমাদের কনসিডার করতে হবে, মানে সবাই তো আসবে তারপরে তো আমরা শুরু করবো আর কি। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকে সেই লাস্ট চ্যাপ্টারই আমরা পড়তেছি, যেটা পড়তেছিলাম তথ্য ও উপাত্ত। এই চ্যাপ্টারের আমাদের আজকে 67 নাম্বার লেকচার। তো এই লেকচারে যাওয়ার আগে আমরা চলো আমাদের হোমওয়ার্কটা নিয়ে একটু ডিসকাস করে ফেলি। আমরা আশা করি তোমরা হোমওয়ার্ক করে ফেলছো সবাই। তো দেখো এখানে দেয়া আছে কি, একটি বিদ্যালয়ের 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারের সারণী দেয়া হলো। এখানে কত থেকে কত নাম্বারের ভিতরে কতজন পাইছে সেটা দেয়া আছে। যে 41 থেকে 50-এর ভিতরে পাইছে আমাদের 6 জন, তারপরে 51 থেকে 60-এর ভিতরে আমাদের পাইছে 8 জন। এভাবে করে একটা লিস্ট দেয়া আছে, কয়েকটা নাম্বারের ব্যবধির মধ্যে, শ্রেণী ব্যাপ্তির মধ্যে আমাদের কতজন ছাত্রছাত্রী আছে সেটা দেয়া আছে। এখন বলছে একজন শিক্ষার্থী 60 নাম্বারের মধ্যে কত নাম্বার পেলে পাই চিত্রে নির্দেশিত কোণ 150 ডিগ্রি হবে। এটা দেখো খুব সুন্দর মতো সলিউশন দেয়া আছে, এটা দেখলেই তুমি বুঝতে পারবা যে 360-এর জন্য আমাদের 60 নাম্বার, মানে 360 ডিগ্রির জন্য 60 নাম্বার, 1 ডিগ্রির জন্য কত, এত নাম্বার, তাহলে 150 ডিগ্রির জন্য কত নাম্বার হবে, 25 নাম্বার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সিম্পল ছিল। তো দেখলেই বুঝতে পারবা আর কি, খুবই সহজ পাই চিত্রে। তারপরের প্রশ্নটা আমাদের কি ছিল, বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। তো আয়তলেখ বা হিস্টোগ্রাম এটা অঙ্কন করার জন্য আমরা কি কি জানতাম? আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা জানতাম এখানে যে আমাদের ডেটা দেয়া আছে এটা কিন্তু বিচ্ছিন্ন ডেটা। কি বিচ্ছিন্ন ডেটা? তো আমরা একটু সাইডে লিখি, এই যে প্রাপ্ত নাম্বারের শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে এটা হচ্ছে বিচ্ছিন্ন ডেটা, বিচ্ছিন্ন তথ্য বা ডেটা। এটাকে আমাদের কি করতে হবে, অবিচ্ছিন্ন আমাদের ডেটাতে রূপান্তর করতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা কলাম করে ফেলবো। তো এই কলামটা তোমরা গণসংখ্যার আগে করবা, হ্যাঁ? তো আমরা এই সাইডে করতেছি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির ভিতরে আমরা কি শিখছিলাম, যে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করবা, উচ্চ সীমা থেকে 0.5 বাড়াই দিবা, তাই তো? তাহলে শুরুটা কত হবে, 40.5, এখান থেকে শুরু করে 50.5। তারপরে আমাদের কি হবে, 50.5 থেকে আমাদের 60.5। তো এভাবে করে তোমরা হচ্ছে বাকিটা সলভ করে ফেলবা, ঠিক আছে? সলভ করার পরে দেখো আমরা এখানে চার্ট করেই রাখছি যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি কিভাবে আমরা লিখবো, এখানে লিখে রাখছি। এরপরে এখান থেকে আমরা কি করব, আয়তলেখ অঙ্কন করে ফেলবো। কেমনে? আমরা একটা গ্রাফ পেপার নিব, গ্রাফ পেপার নিয়ে আমরা হচ্ছে ধরো যে যতটুকু অংশ আছে, যে 40.5 থেকে, তার আগে একটা ভাঙা চিহ্ন দিয়ে নিব। তারপরে এখানে দেখো বিবরণ দেয়া আছে কিভাবে করে করে আমরা আঁকাইছি। লাস্ট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করছিলাম, আশা করি তোমরা এটা পারছো। রাইহান, ক্লাস শুরু হয়েছে এই তো কিছুক্ষণ হইলো। হ্যাঁ, এটাকে প্রকৃত শ্রেণী ব্যাপ্তিও বলে, কারণ এটা হচ্ছে আমরা অবিচ্ছিন্ন নিচ্ছি। তো এটাকে তুমি চাইলে প্রকৃতও বলতে পারো, কোনো সমস্যা নেই, এটাকে প্রকৃতও বলা যায়। তো চলো আমরা আজকের লেকচারে চলে আসি। তো আজকের লেকচারে আমাদের যে টপিক সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতার একটা প্রকারভেদ হচ্ছে গাণিতিক গড়। আমরা বিস্তারিত এটা নিয়ে ডিসকাস করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তো কেন্দ্রীয় প্রবণতার আমাদের ইংরেজি টার্ম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি, নামটা শুনেই বুঝতে পারতেছো। কেন্দ্রীয় প্রবণতা মানে কোনো কেন্দ্রের দিকে আসার যে প্রবণতা। আমাদের সবার প্রবণতা কি থাকে, কোনো কিছুর একটা কেন্দ্রে যাওয়া। ধরো তুমি হচ্ছে কোথাও যাওয়া, ধরো কোনো দেশ ভ্রমণ করবা, আগে তোমার লক্ষ্য কি থাকবে, ওই দেশের রাজধানী যেটা সেখানে যাওয়া, মানে কেন্দ্রের দিকে যাওয়া। মানে ধরো একটু মানে অ্যানালজি দিচ্ছে আর কি, অ্যাকচুয়ালি এই জিনিসটা এটা মিন করে না, এটা মিনিং আমরা বলবো কিছুক্ষণের মধ্যেই।
মানে কেন্দ্রে যাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। বা ধরো কেন্দ্রে সবকিছু স্যাচুরেশন বা ঘনত্ব সব থেকে বেশি থাকে, মানে কেন্দ্রের দিকে দেখবা সবকিছু সবসময় বেশি থাকে। যেমন একটা ফলের বীজ কোথায় হয়? একদম ফলের কেন্দ্রে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, মনে করো ফলের যে বীজ সেটা হবে কেন্দ্রে, অনেক সময় আমাদের সাইডেও হইতে পারে, ওটা এক্সেপশনাল কেস। তো এখন তো আমের সিজন আসতেছে, আমের দেখবা কি যে যে বীজটা হয় বা যেটাকে আমরা আটি বলি, আটিটা কই থাকে? একদম আমের মাঝখানে। ওকে, তো এই সবকিছুরই আমাদের কেন্দ্রের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে, ওটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সির কয়েকটা পরিমাপ আছে, সেই পরিমাপগুলো চলো আমরা দেখে ফেলি। এই যে কেন্দ্রীয় প্রবণতার এখানে ডেফিনেশন দেওয়া আছে, সংজ্ঞা, যে কোনো উপাত্ত সেটের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম। আমরা জানি কোনো উপাত্ত সেট যদি আমাদেরকে দেয়া থাকে তাহলে সেটাকে ঊর্ধ্বক্রমে সাজাবো অথবা নিম্নক্রমে সাজাবো। তো এই ঊর্ধ্বক্রম মানে আপার অর্ডার অথবা নিম্নক্রমে লোয়ার অর্ডারে যদি আমরা সাজাইলে সজ্জিত উপাত্ত ওই উপাত্ত সেটের কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয়। কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয়, এই পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আশা করছি এই ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো। একটু জানাও তো এই ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা। ওকে, ভেরি গুড। যারা বুঝে নাই তাদের জন্য এখন বলতেছি। মনে করো একটা দেশে বা একটা শহরে অনেক মানুষজন আছে। একটা শহরের চিত্রের কথা বলি আমি, মনে করো একটা শহর বা কোনো একটা অঞ্চলে অনেক মানুষজন আছে। তো এই যে লাইনটা আমি আঁকাচ্ছি, এখন দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে। এই যে এই লাইন মনে করো আমাদেরকে বোঝায় জনসংখ্যা। লাইনটা আমাদেরকে কি বোঝাবে? জনসংখ্যা, যে কতজন জনসংখ্যা আছে এই লাইন বরাবর। বা ধরো এই লাইন বরাবর আমি অর্থের কথা বললাম, যে টাকার পরিমাণ, বা তুমি জনসংখ্যা বলো। আমরা একটু চেঞ্জ করি, শুরুতে যেটা বলছিলাম ওইটা দিয়ে এক্সাম্পল দিই। এখানে মনে করো আমাদের আছে হচ্ছে জনসংখ্যা। এই লাইন বরাবর জনসংখ্যা, মনে করো এক্স অ্যাক্সিস, এটা হ্যাঁ, এটা মনে করতে পারো তুমি এক্স অ্যাক্সিস। আর এই দিক বরাবর সরি, এদিক বরাবর আমাদের মনে করো আছে, এদিক বরাবর আমাদের যেটা আছে সেটা আমরা বোঝাচ্ছি টাকার পরিমাণ। এটাতে কি বোঝাই একটু খেয়াল করো। এদিক বরাবর আমরা রাখতেছি টাকার পরিমাণ। টাকার পরিমাণ, তো এটা মনে করো শূন্যের কাছাকাছি কিছু একটা, 0 টাকা আছে এমন মানুষজন, যে যার কাছে একদমই টাকা নাই, যে হচ্ছে একদম জিরো। এখন খেয়াল করো, তুমি যদি কোন একটা এলাকায় গিয়ে ডেটা কালেক্ট করো যে ভাই আপনার অর্থ সম্পদের পরিমাণ কত, এরকম করে করে যদি 100 200 বা অনেক ডেটা নাও, ধরো যে 1 লক্ষ মানুষের কাছে তুমি গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছো, মনোযোগ দিয়ে শুনবো আমার কথা। 1 লক্ষ মানুষের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করছো যে ভাই আপনার সম্পদের পরিমাণ কত, উত্তর দিল, সেটা তুমি হচ্ছে তোমার শিটে বা খাতায় বা এক্সেল ফাইলে তুমি হচ্ছে রেকর্ড করলা। রেকর্ড করার পরে তুমি যদি প্লট করো তাহলে দেখবা যে আমাদের এই যে জনসংখ্যার এই যে টাকা, মনে করো একটা সার্টেন টাকা, এখানে মনে করো আমাদের আছে হচ্ছে 10,000, সে হচ্ছে 10,000 টাকার মালিক। কথার কথা বলতেছি, এটাকে আমরা 10K লিখি, হ্যাঁ 10K মানে 10,000 মনে করবা, 10K। আর এখানে মনে করো আমাদের আছে হচ্ছে 10 বিলিয়ন, 10B মানে হচ্ছে 10 বিলিয়ন। ওকে, এখানে 10,000, ওখানে 10 বিলিয়ন টাকা, কথার কথা। এখন তুমি গিয়ে খেয়াল করে কি দেখবে জানো, যে 10,000 টাকার মালিক এরকম মানুষ সংখ্যা আছে খুবই কম। তো এটা আমাদেরকে দেখতে হবে এরকম দেখতে, যে 10,000 টাকার মালিক অনেক কম, আস্তে আস্তে বেশি টাকার মালিক আমরা দেখতেছি, তারপরে এক জায়গায় গিয়ে দেখতেছি যে একটা কেন্দ্রীভূত হচ্ছে, তারপরে এটা এইভাবে আসতেছে, খেয়াল করো এভাবে যাচ্ছে। এইরকম একটা গ্রাফ পাবা তুমি। এই গ্রাফের নাম কি? এই গ্রাফ হচ্ছে বেল শেপড গ্রাফ, বা তুমি বলতে পারো পাহাড়ের মতো। এটা কিন্তু বেল বা ঘন্টা, দেখবা যে ঘন্টা বাজায় না, ঘন্টার মতো দেখতে, হ্যাঁ এটাকে আমরা বলি বেল শেপড গ্রাফ, বেল আকৃতির গ্রাফ। বেল মানে কিন্তু খাওয়ার বেল নয়, যে ঘন্টা, ঘন্টা ঘন্টা আকৃতির গ্রাফ, ঘন্টা আকৃতির গ্রাফ। এই গ্রাফ তোমাদের পড়া লাগবে না, কোনো সমস্যা নেই, এই গ্রাফ তোমাদের পড়া লাগবে না, আগেই বলে দিচ্ছি, এটা দেখাচ্ছি বোঝানোর জন্য। দেখো, মারুফ বলছে তার টোটাল ওয়েলথ হচ্ছে $1,000 বিলিয়ন। ওকে মারুফ, তোমার তো পড়ালেখা করার দরকার নাই, এত টাকা থাকলে কষ্ট করে পড়ালেখা করতেছো। যাই হোক, যোগ করতেছিলাম, টাকা থাকলেও পড়তে হবে। দেখো, তাহলে আমরা এখানে কি দেখবো জানো,
এইখানে খেয়াল করো, এইটা মনে করো আমাদের 5 লক্ষ থেকে 3 কোটি, এইরকম একটা টাকা। 5 লক্ষ থেকে 3 কোটি, বা তুমি চাইলে চিন্তা করতে পারো 2 কোটি বা 1 কোটি, এরকম টাকা আছে। হ্যাঁ, টাকার এই দিক বরাবর আমরা জনসংখ্যা রাখছি। হ্যাঁ, তো জনসংখ্যা যদি রাখি আর টাকার পরিমাণ হচ্ছে উপরের দিকে, যাই হোক, এখন ধরো আমরা এখানে দেখাচ্ছি যে 10 লক্ষ, তারপরে এরকম টাকার পরিমাণ আছে উপরের দিকে, এদিকে আমাদের জনসংখ্যা আছে, মানে এখানে নাম্বার অফ পিপল আর কি। তো আমরা 10কে এদিকে না দিই, 10কে এখানে মনে করো আমাদের 3 লক্ষ, 3 কোটি, এরকম করে আছে। এখন তুমি খেয়াল করবা যে আমাদের জনসংখ্যা, হ্যাঁ, জনসংখ্যার এই যে ম্যাক্সিমাম টাকা, এই টাকাটা ধরো যে 5 কোটি, কথার কথা 5 কোটি টাকা। এখন একটা জিনিস যদি খেয়াল করো, যে তুমি দেখবা যে একটা সার্টেন রেঞ্জের ভিতরে, মানে একটা মিনিমাম রেঞ্জের ভিতরে, যে 5 কোটি থেকে 50 কোটি, বা ধরো যে 5 কোটি থেকে 50 কোটি না, সরি, মনে করো 5 লাখ থেকে 50 লাখ, বা ধরতে পারো 5 লাখ থেকে 30 লাখ, মানে একটা সার্টেন অ্যামাউন্ট, যে অ্যামাউন্টের টাকার জনসংখ্যা অনেক বেশি। কি বললাম? একটা সার্টেন অ্যামাউন্টের মানুষের নাম্বার বেশি, অনেক বেশি। খেয়াল করো, এইখানে যারা আছে তাদের টাকার অ্যামাউন্ট সেন্ট্রালাইজড, মানে এইখানে সব থেকে বেশি মানুষ আছে, যাদের টাকার পরিমাণ কত বলছিলাম আমি, 5 লক্ষ থেকে 3 কোটি, সে এইরকম জনসংখ্যা আমাদের এখানে সব থেকে বেশি আছে। এদিক বরাবর আমরা জনসংখ্যা দেখতেছি। হ্যাঁ, তো খেয়াল করো, এই যে একদমই কম টাকা আছে, এরকম মানুষ সংখ্যা আমাদের কাছে অনেক কম। একদমই কম টাকা আছে, এরকম মানুষ সংখ্যা আমাদের কাছে কম, কিন্তু একটা মিডিয়াম জায়গা গিয়ে আমরা দেখতেছি যে ওই জনসংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে, ওই পপুলেশন বা জনসংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে এই রেঞ্জের ভিতরে। তার মানে তুমি কি বুঝতেছো যে একটা মধ্যম অ্যামাউন্টের টাকার মানুষের সংখ্যা সব থেকে বেশি থাকে? মনে করো বিল গেটস, ইলন মাস্ক, এরা কোথায়? এরা এইদিকে, যারা অনেক টাকার মালিক। এরকম মানুষ কয়জন আছে? হাতে গোনা কয়েকজন। এই জন্য তাদের সংখ্যা কত কম। আর একদমই গরিব, যার কাছে টাকা নাই, ব্রোক, এমন মানুষ কত আছে? অনেক কম। কিন্তু মধ্যবিত্ত, মানে মনে করো গরিব, মধ্যবিত্ত, ধনী, এভাবে যদি আমরা বলি, এইদিকে আছে হচ্ছে আমাদের, কথার কথা, আমাদের কাছে আছে যাদের অর্থ অনেক কম, অর্থ কম। মাঝখানে আছে আমাদের মধ্যবিত্ত, এইদিকে আছে হচ্ছে উচ্চ লেভেলের ধনী। ঠিক আছে, উচ্চ লেভেলের ধনী, যাদের ধন সম্পদ অনেক। ঠিক আছে, যেমন মনে করো জমিদার, রাজা, বাচ্চা, তারা সব এইদিকে। তো তাহলে দেখতেছো যে মধ্যবিত্তের পরিমাণ একটা জায়গায়, একটা রিজিয়নে সব থেকে বেশি থাকে। মানে মানুষ সংখ্যা কোথায় গিয়ে সেন্ট্রালাইজড হচ্ছে, কেন্দ্রীভূত হচ্ছে? মাঝামাঝি। এটাকেই আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা। ওকে, এটাকেই বলি আমরা কেন্দ্রীয় প্রবণতা। ময়ূক শাহ, তোমার কেন্দ্রীয় প্রবণতা আছে? এই গ্রাফ নাই, আমি বললাম, এটা বোঝানোর জন্য বলছি, যাতে তোমার ফিউচারে কাজে লাগে। ঠিক আছে, এটা পড়ার কিছু নাই, এটা জাস্ট একটা এক্সাম্পল, গল্প মনে করতে পারো, যে গল্প দিয়ে বুঝাইছি যে এখানে আমার মানুষ সংখ্যা বেশি থাকবে, এইখানে আমার মানুষ সংখ্যা বেশি থাকবে। কেন? কারণ এইটা হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জ, মিডিয়াম জায়গায় গিয়ে আমরা মানুষ সংখ্যা বেশি দেখব। একদমই কম, এখানে মানুষ কম, একদমই বেশি, এখানেও মানুষ কম। তো এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা। আর এই কেন্দ্রীয় প্রবণতার আমাদের অনেকগুলো প্রবণতা আছে, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সেগুলো চলো আমরা দেখে ফেলি। যে আমাদের কেন্দ্রীয় প্রবণতার যে ক্লাসিফিকেশন, তার ভিতরে আছে গাণিতিক গড়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের 3টা মাপকাঠি আছে, তার ভিতরে একটা আছে গাণিতিক গড়। গাণিতিক গড় নিয়ে এই ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। তারপর আছে আমাদের মধ্যক, তারপর আছে প্রচুরক। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো। এন্ড এই দুইটা টপিক পড়লেই আমাদের ক্লাস, মানে এই চ্যাপ্টারের ক্লাসগুলো শেষ হবে। তো আজকে আমরা গাণিতিক গড় পড়বো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গাণিতিক গড় আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে একটা কেন্দ্রীয় প্রবণতা, যে দেখবা যে গড়, গড় হচ্ছে মানে গড়ের দিকে সব থেকে বেশি আছে। তুমি যদি একদম ধনী আর একদম যাদের অর্থ কম তাদেরকে যোগ করে একটা মিডিয়াম করো, তাহলে দেখবা কি যে লেভেলের টাকাটা আসতেছে, সেই টাকাটা এই যে আমাদের 5 লক্ষ থেকে 3 কোটির মধ্যে থাকবে, আর এখানে সব থেকে বেশি মানুষ থাকবে। আশা করছি এটা বুঝছো। এটা ফাইন্ড আউট করা লাগবে না মারুফ, তুমি আস্তে আস্তে এগুলো সব বুঝে যাবা। এটা জাস্ট আমরা বললাম, একটা এক্সাম্পল দিলাম, রিয়েল লাইফ এক্সাম্পল। এই কার মুখস্থ করার কিছু নাই।
রামিসা, রিলেট করার জন্য তুমি চিন্তা করো যে তোমার ক্লাসের পরীক্ষা হয়েছে, পরীক্ষার মার্ক দিছে, একদম 100 পাইছে কয়জন? 2 থেকে 3 জন। একদম 0 পাইছে কয়জন? 2 থেকে 3 জন। 50 থেকে শুরু করে 70 এর মধ্যে কয়জন পাই? সব থেকে বেশি নাম্বার পাই না? তোমরা এইভাবেও চিন্তা করতে পারো, এটা দিয়ে যদি কমপ্লিকেটেড লাগে। মনে করো তোমার ক্লাসের রেজাল্ট দিছে, তোমরা 100 জন আসো, এর ভিতরে 100 এ 100 পাই কয়জন? হাতে গোনা 3, 4, 5 জন। আমি আশা করি তোমরা সবাই পাবা 100 এ 100, যারা ক্লাস করতেছো। একদম 0 পাই কারা? যারা কিছু পড়ে নাই। আর ম্যাক্সিমাম মানুষজন কোন রেঞ্জের নাম্বার পাই? 50 থেকে শুরু করে 70 এর ভিতরে। তার মানে ওই যে 50 থেকে 70, এটা কিন্তু আমাদের গড় বা একটা সেন্ট্রাল টেন্ডেন্সি না, এটা কেন্দ্রের দিকে, যে 0 আর 100 মাঝখানে, 0 আর 100 এর মাঝখানে কি আছে? 50 আছে না? এই 50 এর কাছাকাছি আসা, এটাকেই বলি আমরা কেন্দ্রীয় প্রবণতা। ওকে, তো কেন্দ্রীয় প্রবণতার ডেফিনেশনটা মনে রাখবা, আর এগুলো আমাদের পাওয়া লাগবে। তো চলো আমরা শুরু করি। দীপ ভাইয়া, ওই শূন্যর আগে আরো, মানে ওই শূন্যর আগে 1 নিয়ে আসতে হবে, ঠিক আছে? শূন্যর আগে 1 নিয়ে আসতে হবে এবং আরো একটা শূন্য অ্যাড করতে হবে, ওই জন্য পড়ালেখা করো। তো দেখো, আমাদের গড় আমরা পড়বো এখন, গাণিতিক গড়। তো কেন্দ্রীয় প্রবণতার মধ্যে আমরা পড়বো গড়। তো গড় হচ্ছে আমাদের 2 প্রকার গাণিতিক গড়। গাণিতিক গড় হচ্ছে, মনে করো তোমার কাছে কয়েকটা ডেটা দেয়া আছে, মনে করো 30, 40, 50, 60। এই সংখ্যাগুলোর গড় কি হবে বলো তো? গড় হবে যা যা দেয়া আছে সেগুলোকে যোগ করবা বাংলা নিয়মে, 30 প্লাস 40 প্লাস 50 প্লাস 60। এখন কতগুলো তথ্য তোমার কাছে দেয়া আছে? 4টা। তাহলে যতগুলো তথ্য দেয়া আছে সেই নাম্বার দিয়ে ভাগ দিবা। উপরে থাকবে কি? সংখ্যাগুলোর যোগফল, নিচে থাকবে কি? কতগুলো সংখ্যা সেটা। তাহলে এখানে ছিল 4টা সংখ্যা, তাহলে গড় কি হবে? 30, 40, 50, 60। মনে করো তোমার 4টা পরীক্ষা হয়েছে, 4টা পরীক্ষার নাম্বার পাইছো, সেটা গড় নাম্বার কত হয়? 4 দিয়ে ভাগ করো না? ওই ঠিক সেম, এতই সিম্পল। ওকে, তো এটা ভাগ দিয়ে দাও, দেখো কত আসে। আমরা ভাগ করে ফেলি, 30, 40, 50, 60 ডিভাইডেড বাই 4। 30 প্লাস 40 প্লাস 50 প্লাস 60 ডিভাইডেড বাই 4, এটা আসবে 45। 45 হচ্ছে আমাদের গড়। তো খেয়াল করো, এই যে আমাদের একদম লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট মান হচ্ছে 30, হাইয়েস্ট মান কত? 60। এই যে 45, এই 45 কিন্তু এদের মাঝামাঝি আছে। এই 30 আর 60 এর মাঝামাঝি আছে কত? 45। মানে এই ডেটাগুলোর রেসপেক্টে আরো 2টা ডেটা আছে না, 40, 50, সবগুলো যদি হিসাব করো, 30 আর 40 আর 50 আর 60, এর মাঝামাঝি আছে কত আমাদের? 45 বা 45। এটা হচ্ছে আমাদের গড়। এখন গড়ের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে আমাদের নরমাল পদ্ধতিতে গাণিতিক গড়, আর একটা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় কি? আমাদের হচ্ছে একটা গড় অ্যাজাম্পশন করা লাগে, গড় একটি ধরে নিতে হয় যে আমাদের একটা কাল্পনিক গড় লাগে, গড় বা মিন। গড়ের ইংরেজি হচ্ছে মিন। ওকে, মিন। আমরা মিন বের করতেছি, গড় বা মিন। তো এই যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় আছে, এটার জন্য আমাদের একটা গড় আগে থেকে অ্যাজাম্পশন করা লাগে। আমরা বিস্তারিত ম্যাথ করলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। অ্যাজাম্পশন করার পরে ওখান থেকে আমরা গাণিতিক গড় হিসাব করি। তো চলো আমরা একটু ডেফিনেশন দেখি এখানে কি আছে। তো এখানে আরো 2টা আমরা দেখব, যে একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড়। মনে করো তোমার কাছে দেয়া আছে, অবিন্যস্ত উপাত্ত বলতে কি বোঝায়? যে এরকম আছে আমার কাছে 1, 3, 7, 8, 10, 15, এগুলো কিন্তু সব অবিন্যস্ত উপাত্ত। এদের গড় কি হবে? এদের গড় হবে সিম্পলি সবগুলোকে যোগ করবা, 1 প্লাস 2 প্লাস 7 প্লাস 8 প্লাস 10 প্লাস 15, সবগুলোকে যোগ করবা, ডিভাইডেড বাই কতগুলো আছে সেটা দিয়ে ভাগ দিবা। 1, 2, 3, 4, 5, 6, 6 দিয়ে ভাগ করে দিলা, যা হয় এইটা হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড়। দেখো তো বুঝছো কিনা? ওকে, 1 প্লাস 2 প্লাস 7 প্লাস 8 প্লাস 10 প্লাস 15, 43 ডিভাইডেড বাই 6, এটা আসে আমাদের দেখবা 7.167। এইটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। একজন জিজ্ঞাসা করছো গাণিতিক গড়ের উপরের অংশটুকু এক্সপ্লেন করতে। এখানে তো আমরা গড়ের ডেফিনেশন দিলাম, যে গড় মানে কি, এভারেজ মানে কি, এভারেজ গড় বা এভারেজ বা মিন, এটা মানে কি? তোমার কাছে যতগুলো ডাটা আছে ওগুলোকে যোগ করবা, ওটারে কত দিয়ে ভাগ দিবা? ওটারে যতগুলো ডাটা আছে সেই নাম্বার দিয়ে ভাগ দিবা। এটা কি? ডেটার সংখ্যা, উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা। আর এই উপরে আমরা কি লিখছি? উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলো সামেশন বা যোগফল। ওকে, তো ওইটাই আমরা করছি এখানে। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় কি? বিন্যস্ত উপাত্ত মানে হচ্ছে আমাদের গ্রুপ ডেটা। মনে করো এখানে তোমার দেয়া আছে, কি দেয়া আছে? মনে করো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে, তারপর হচ্ছে কি দেয়া আছে তোমার?
গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দেয়া আছে। শ্রেণী ব্যাপ্তি মনে করো 50 থেকে 60, তারপরে মনে করো 60 থেকে 70, তারপরে মনে করো 70 থেকে 80, ঠিক আছে, 80 থেকে 90। এভাবে আমাদের একটা অবিচ্ছিন্ন শ্রেণী দেয়া আছে। এখানে গণসংখ্যা দেয়া আছে মনে করো 6, 4, 3, 10। এগুলো মনে করো নাম্বার কতজন পাইছে সেটা দেয়া আছে। এখন এখান থেকে আমাদের গড় বের করতে হবে, কি গাণিতিক গড়। এখান থেকে আমরা গাণিতিক গড় হিসাব করব। গাণিতিক গড়, এই গাণিতিক গড় হিসাব করার জন্য আমাদের কি করা লাগবে জানো? প্রথমে এই যে শ্রেণী ব্যাপ্তি আছে না, এটার অর্ধেক নিতে হবে। এটার অর্ধেক কত হয়? 50 আর 60, সেটা ডিভাইডেড বাই 2 করবা। 2 করলে যেটা পাও সেটা হচ্ছে অর্ধেক। ওই রকম একটা শ্রেণী আমাদের বের করা লাগবে। তো তোমরা শুরুতে আমাকে জানাও যে বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় আর অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় যে ডিফারেন্স, এটা বুঝতে পারছো কিনা? ওয়ালিউল, গড়ের সংজ্ঞা তো খুবই সহজ ভাইয়া। গড় মানে কি? অনেকগুলো ডেটা আছে, ওটার এভারেজ করা, মানে যোগ করে কতগুলো ডেটা আছে ভাগ করে দিবে। এই যে ডেফিনেশন লিখে দিলাম যে গড় মানে উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা, এটাই হচ্ছে আমাদের গড়। এখন তোমরা আমাকে জানাও যে এটা বুঝছো কিনা। ওকে, যেহেতু বুঝতে পারছো, ভেরি গুড। এখন দেখো আমাদের এখানে একটা কাজ করতে হবে। এই যে আমাদের একটা বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় বের করতে বলছে না, এর জন্য আমাদের শ্রেণী মধ্যমা বের করা লাগবে। কি বের করা লাগবে? এটা দেখো শ্রেণী ব্যাপ্তি, আমাদের এটার জন্য শ্রেণী মধ্যমা বের করা লাগবে। তো আমরা একটা চার্ট বাড়ায় নিচ্ছি, একটা কলাম বাড়ায় নিচ্ছি। এখানে আমরা বের করব শ্রেণী মধ্যমা। শ্রেণী মধ্যমা, শ্রেণী মধ্যমা কি জিনিস? এই যে উচ্চ সীমা নিম্ন সীমা, এই দুটাকে যোগ করবা, যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিবা। তার মানে শ্রেণী মধ্যমা আমি একটা বের করে এখানে দেখাচ্ছি, 50 + 60 ডিভাইডেড বাই 2, এটা কত হয় বলো দেখি? 55 হয়। এটা আসবে 55। একটা বের করলে বাকিগুলো এমনি পাবা। 55 পরে 10 10 করে গ্যাপ না, 55 পর হবে 65, তারপরে হবে কত? তারপর হবে আমাদের হচ্ছে 75, তারপরে হবে কত? 85। এবার খেয়াল করো, শ্রেণী মধ্যমাকে আমরা কি বলি জানো? xi। শ্রেণী মধ্যমাকে আমরা কি বলি? একটা ইংরেজি টার্মিনোলজি দিয়ে আমরা লিখি, অ্যালফাবেট দিয়ে, xi, আর এটা হচ্ছে fi। তো আমাদের বিন্যস্ত ডেটার ক্ষেত্রে যে গড়, সেটা হচ্ছে আমাদের হবে হচ্ছে বিন্যস্ত ডেটার ক্ষেত্রে, বিন্যস্ত বা গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা মানে এরকম চার্ট দেয়া আছে, হ্যাঁ। এই গড়টা হবে আমাদের সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi। এইটাকে আমরা গড়কে সবসময় x বার দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? x বার। গড় মানে কি আমাদের? x বার, ঠিক আছে। এই যে এখানে সামেশন fi, এটা মানে কি জানো? এই যে fi আছে না, fi এর গুলোর যোগফল fi, এটাকে তুমি চাইলে n ও বলতে পারো, n, সরি, তোমাদের যে মোট গণসংখ্যা, সেই গণসংখ্যার যোগফল, সেটাকে আমরা সামেশন fi বলি, বা ফ্রিকোয়েন্সির যে যোগফল, মানে মোট কত মানুষ আছে সেটা। তাহলে এখানে মোট কত মানুষ আছে? 6 + 4 + 3 + 10, এখানে মানুষ সংখ্যা হচ্ছে 23 জন। তাহলে এখানে আসলো আমাদের 23। এখন আমাদের কি লাগবে জানো? এই যে সূত্রটা আমরা লিখলাম, সূত্রটা আবারও আমরা লিখতেছি, সূত্রটা আমরা একটু সাইডে লিখি। গাণিতিক গড় x বার হবে হচ্ছে আমাদের সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi, অথবা তুমি বলতে পারো সামেশন fi xi ডিভাইডেড বাই n। তো এই যে সামেশন fi xi আছে না, এইটা আমরা আবার বের করবো কেমনে? একটা চার্ট বাড়াবো, এখান থেকে একটা কলাম বাড়ায় দিব। এটা হচ্ছে আমাদের fi xi কলাম। এই fi xi কলাম আমরা কিভাবে লিখবো? মনোযোগ দিয়ে দেখো। fi xi কলাম লেখার জন্য তুমি যে এখানে xi পাইছো, তার সাথে এই fi গুণ করে দিবা। তাহলে 55 গুণ 6 আমাদের কত হয়? 330 দিলাম। এই যে fi xi আর এই fi গুণ করে দিবা। তারপর কত পাচ্ছ? 65 গুণ 4, 65 গুণ 4 কত হয়? 260। তারপর কি পাচ্ছ? 75 গুণ 3 কত আসে? 225। তারপরে দেখো 85 গুণ 10 850। তাহলে তুমি এখানে সামেশন fi xi পাচ্ছ না?
সামেশন এফ আই এক্স আই কি? এই সবগুলোর যোগফল, এই কলামে যা যা আছে সবগুলোর যোগফল, মানে 330-এর সাথে 260 যোগ করবা, এভাবে করে আগাবা। তাইলে সামেশন এফ আই এক্স আই হচ্ছে এইগুলোর যোগফল। সেইটার যোগফল কি হবে? 330 প্লাস 260 প্লাস 225 প্লাস 850। এটা আছে হচ্ছে আমাদের 1665। তাহলে আমরা এখন সূত্রে মান বসায় দিব। 1665 ডিভাইডেড বাই 23 কত আছে দেখো তো? 1665 ডিভাইডেড বাই 23, এটা আসবে আমাদের 72.39। 72 আমরা 4 বলে দিলাম, হ্যাঁ 4, তারপর ব্র্যাকেট দিয়ে লিখবা প্রায়। প্রায় কথাটা লিখতে হবে কারণ তুমি দশমিক নিয়ে কাজ করতেছো। এখন দেখো তো এটা বুঝছো কিনা? হ্যাঁ, এটা চাইলে সাজাইতে পারো, উচ্চ সীমা নিম্ন সীমায় সাজাইতে পারো, যে আমাদের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর এখানে বিন্যস্ত উপাত্ত দেয়া আছে। ওকে, তোমরা এই সূত্রটা বুঝছো কিনা? আমরা এই অঙ্ক করবো আরো, তখন আরো ক্লিয়ারলি বুঝবা। দেখো এখানে আমাদের উপাত্ত দেয়া আছে, হ্যাঁ এই উপাত্তগুলোর কি বের করতে বলছে? গাণিতিক গড় বের করতে বলছে। তো আমরা তার আগে একটা অঙ্ক করে আসি, চলো একটা নর্মাল অঙ্ক করে আসি। একটা নর্মাল অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটা আমরা করি, খেয়াল করো। বলছে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এই দেখো একটা সারণী আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। এটা উদ্দীপকটা এমনি দেওয়া আছে, আননেসেসারি, আমাদের চলে আসছে আর কি, কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্ন। এ নাম্বার প্রশ্নটা পড়ো, দেখো কি আছে। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে তোমার প্রথমে লিখতে হবে কি? প্রথম 10টি মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11। তারপর বলতে থাকো কত কত। 11 পর আমাদের আসবে 13, 17, 19, 23, 29, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে হয়েছে, দেখো ঠিক আছে কিনা? আমাকে একটু কনফার্ম করতে হবে। 29 পর্যন্ত, আমি চাই 31 পর্যন্ত যাবে না। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এই যে প্রথম 10টি মৌলিক সংখ্যা আমরা লিখলাম, এখন এদের গড় বের করতে হবে। গড় কি হবে জানো? গড় হবে তুমি এই সংখ্যাগুলোকে যোগ করবা, যে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23 যোগ 29, এগুলোকে যোগ করছো, একটা যোগফল পাবা। তো এই মোট যোগফলকে তুমি একটা সংখ্যা দ্বারা ভাগ দিবা গড় বের করার জন্য। গড় হবে হচ্ছে যতগুলো ডেটা উপরে তুমি পাইছো যোগ করছো তত দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু আমরা 10টা নিছি, 10 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে কত আসে চলো দেখে ফেলি। 10 দিয়ে যদি আমরা ভাগ দিই, অনেকে বের করে ফেলছে, 29 ডিভাইডেড বাই 10, 12.9 আসে, 12.9। এটা হচ্ছে আমাদের গড়। দেখো তো বুঝছো কিনা? মানে যতগুলো উপাত্ত আছে সেই উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই, মানে উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্ত সংখ্যা, এটাই হচ্ছে আমাদের গড়, নর্মাল গড়। এইটা আমাদের কিসের জন্য? এইটা হচ্ছে আমাদের, এই সূত্রটা হচ্ছে অবিন্যস্ত ডেটা। অবিন্যস্ত ডেটা, বা মনে করো নর্মালি তোমার কাছে দেয়া আছে যে ডেটা, সেই ডেটা। এখন বিন্যস্তের ক্ষেত্রে আমরা কি করব? বিন্যস্তের ক্ষেত্রে কি করব সেটা আমরা আবারও দেখাচ্ছি। দেখো আমরা এখানে ফিরে যাই আমাদের অঙ্কে। এখানে দেখো তার আগে আরো একটা অঙ্ক করা যায়, এটা আমরা একটু পরে আসতেছি। আমরা এই অঙ্কটা করি। দেখো বলছে 100 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। বলছে উপাত্তগুলো গাণিতিক গড় নির্ণয় করো। এটার জন্য তুমি কি করবা? প্রথমে শ্রেণী ব্যাপ্তি লিখবা। কি করবা? শ্রেণী ব্যাপ্তি, যা দেয়া আছে তাই। প্রথমে আমাদের শ্রেণী ব্যাপ্তি লেখা লাগবে। শ্রেণী ব্যাপ্তি লিখলাম। শ্রেণী ব্যাপ্তি লেখার পরে কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আছে। 1, এভাবে চার্ট বানাবা। 2, 3, 4, 5, এই তো আমাদের 7টা হয়েছে। আরেকটা আমাদের একটু জোড়াতালি দিয়ে
এখানে অ্যাড করে দিতে হবে। তো আমরা এটা উপরে অ্যাড করতেছি, আমরা বুঝবো আর কি, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো এখানে আমাদের আছে কি শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কি দেওয়া আছে 21 থেকে 30, তারপর আছে কত 31 থেকে 40, তারপর আছে কত 41 থেকে 50, তারপর আছে কত 51 থেকে 60, তারপর আছে কত 61 থেকে 70, তারপরে আছে কত 71 থেকে 80, তারপরে 81 থেকে 90, 91 থেকে 100। এরপরে কি করবা তুমি শ্রেণী মধ্যমান বের করবা। কি বের করবা দেখো আমরা এখানে বের করছিলাম শ্রেণী মধ্যমা। এখানে একটা এই যে শ্রেণী আছে না, শ্রেণীর মধ্যমা লাগবে আমাদের এই গড় নির্ণয় করার জন্য। তো শ্রেণী মধ্যমা বের করবা, মধ্যমা এটাকে আমরা বলি xi। শ্রেণী মধ্যমাকে আমরা নাম দিছি কি xi। শ্রেণী মধ্যমা কি জিনিস? শ্রেণী মধ্যমা হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের উচ্চ সীমা কত 21, নিম্ন সীমা কত, সরি উচ্চ সীমা 30, নিম্ন সীমা 21। তাহলে যোগ করো 30 প্লাস 21 ডিভাইডেড বাই 2 কত পাবো 25.5। পরেরটা যোগ করলে পাবা হচ্ছে 35.5, বিশ্বাস করো। তারপরটা যোগ করলে পাবা 45.5, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে, তারপরে 55.5, তারপরে পাবা কত 65.5, তারপরে পাচ্ছ কত 75.5, তারপর আমরা পাবো 85.5, তারপর আমরা পাবো 95.5। এবার আমাদের কি আছে গণসংখ্যা দেওয়া ছিল, গণসংখ্যাটা আমরা লিখবো এখানে। গণসংখ্যা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি, আগে বলে রাখছিলাম। তো এফআই গুলো আমরা চলো চার্ট করে ফেলি। এফআই গুলো আমাদের কত আসছে 5, তারপরে হচ্ছে 8, তারপরে 13, তারপরে 18, তারপর হচ্ছে 27, তারপরে 16, 7, 6। এখন আমাদের লাগবে কি, আমরা তোমাদেরকে বলছিলাম এখন আমাদের লাগবে এফআই এক্সআই। এফআই এক্সআই কি, এই এফআই এর সাথে এক্সআই গুণ করে দিবা, মানে গণসংখ্যা শ্রেণী মধ্যমা গুণ করে দিবা, তাইলে আমরা গড় পাবো। এফআই এক্সআই মানে গড় পাওয়ার একটা ইনফরমেশন পাবো। এফআই এক্সআই যদি আমরা করি তাহলে কত পাই চলো দেখি। একটু বাঁকা হয়েছে, তোমরা একটু কনসিডার করবা, এটা বুঝতে পারবা, মানে খাতায় আঁকানোর সময় সোজা করে আঁকাবা। তাহলে 5 এর সাথে 25.5 গুণ করো, এগুলো কিন্তু একটু বড় লেন্দি অঙ্ক। কত আসে 127.5। তো তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেশন করবা, কোথাও ভুল গেলে অবশ্যই বলবা। তারপর দেখো 35.5 ইন্টু 8, এটা আসবে 284। তারপরটা দেখো আমাদের 45.5 ইন্টু 13, এটা আসবে হচ্ছে 591.5। তারপরটা 18 গুণ 65.5, এটা আসবে 999, 999। তারপর আমাদের আসবে 27 গুণ 65.5, এটা আসতেছে 1768.5। তারপরে 16 ইন্টু 75.5, এটা আছে 1208। তারপরে দেখো, তারপরে 7 গুণ 85.5, এটা আসবে আমাদের 598.5। এরপর আসবে কত আমাদের 6 ইন্টু 95.5, এটা আসবে 573। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে সামেশন এফআই। প্রথম কথা লাগবে সামেশন এফআই। এফআই কত দেখো কি বলছে 100 জন শিক্ষার্থীর, এগুলো যদি তুমি যোগ করো বিশ্বাস করো 100 পাবা, প্রশ্নে দিয়ে আছে, কষ্ট করে যোগ করা লাগবে না, 100 আসবে। তারপরে লাগবে কি সামেশন এফআই এক্সআই। সামেশন এফআই এক্স এর মান কত আসবে, এগুলোকে ঢালাভাবে যোগ করে দাও। আমরা নিচ থেকে যোগ করা শুরু করি, 598.5 প্লাস 1208, আমার সাথে কিন্তু যোগ করবা, তারপরে 1768.5 প্লাস 999 প্লাস 591.5 প্লাস 284 প্লাস 127.5, এটা আসবে 61,150। দেখো তো হয়েছে কিনা। ওকে, 6150 আছে। এবার আমাদের গাণিতিক গড় কি হবে, গাণিতিক
গড়, গাণিতিক গড় এক্স বার, এটা আমরা ফর্মুলা জানি সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 6150 ডিভাইডেড বাই 100, তার মানে আসতেছে হচ্ছে আমাদের কত, আমাদের আসতেছে 61.50। এটাই অ্যান্সার, এখানে প্রায় লেখা লাগবে না, এটাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। দেখো তো এখন বুঝছো কিনা যারা বুঝছিল না। এইভাবে কলাম করবা, কলাম করে অঙ্কে ফর্মুলা বসাই দিবা। ফর্মুলা তোমার একটু মুখস্থ রাখতে হবে। এফ আই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এফ আই মানে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি বুঝাই, আর এক্স আই মানে হচ্ছে শ্রেণী মধ্যমা, ওকে, মিডিয়ান অফ আমাদের যে ক্লাস ইন্টারভাল। ওকে, ভেরি গুড। লাস্টে জিরো কই পাইলাম, দশমিকের পর তুমি কোটি কোটি জিরো দিতে পারো, কোনো সমস্যা নেই, ডাজেন্ট মিন এনিথিং ম্যাটার, ওকে, এটা কিছুই ম্যাটার করে না। মানে দশমিকের পরে তুমি যত ইচ্ছা তত শূন্য দিতে পারো। মনে করো 10.5, পিছনে শূন্য লাগাইতে থাকো, এটা 10.5ই থাকবে। কিন্তু তুমি যদি মনে করো কোনো সংখ্যার আগে শূন্য দাও, এটাও কোনো মিনিং রাখে না, কিন্তু পরে শূন্য দিলে তখন আবার মিনিং রাখবে। এগুলো কমন সেন্স আর কি, নর্মাল ম্যাথমেটিক্স। তো আশা করছি এটা বুঝছো। এখন চলো আমরা একটু সামনের প্রবলেমে যাই। ব্র্যাকেটের ভিতরে গণসংখ্যা গুণ শ্রেণী মধ্যমা এটা লেখা লাগবে না, এফ আই এক্স আই লিখলেই হবে, ওকে। এই সূত্র কিভাবে আসছে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এটা জানতে পারবা আরো বড় ক্লাসে উঠলে। এটা 9-10-এও শিখবা না যে এই সূত্র কিভাবে আসছে, এটা জানতে হলে আরো বড় ক্লাসে উঠতে হবে। আপাতত এটা মেনে নাও, সব সূত্রের প্রতিপাদন মানে শিখতে পারবা না, এটা অনেক অনেক কিছু থেকে আসে। ওই যে শুরুতে একটা গ্রাফ দেখাইছিলাম না, ওই গ্রাফ ট্রাফ থেকে অনেক কিছু করে নিয়ে আসা লাগে। আপাতত মেনে নাও, তাহলে শান্তিতে ঘুমাইতে পারবা। হ্যাঁ দীপ, এটা হচ্ছে ইএস প্লাস। খাতায় ব্যাখ্যা করে লেখা যাবে না, যেমনি লিখছে এমনি লিখবা, সোজা করে লিখবা। চলো আমরা সামনের প্রবলেমে যাই। তো এখন তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও ঝটপট। পোল আসবে, সমস্যা নেই। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি রেজাল্ট শেয়ার করার আগে। চলো আমরা এটা দেখে ফেলি কত আসে। খুবই সহজ ছিল, দেখো সংখ্যাগুলোর গড় কত। সংখ্যাগুলো নর্মালি যোগ করবা, কি আছে 2 যোগ 1 যোগ 9, শূন্যকে যোগ করার কোনো দরকার নেই, কারণ শূন্য যোগ করলে কোনো চেঞ্জ হবে না। 4 যোগ 1 যোগ 6 যোগ 9 যোগ 0 প্লাস 0 ডিভাইডেড বাই কত দিবা বলো তো, একটু টিচার ইনবক্সে জানাও তো, ডিভাইডেড বাই কত দিবা। এখানে যতগুলো ডেটা আছে সবগুলো গুণা লাগবে না, 1 2 3 4 5 6 7 8 9 10, নাকি তুমি শূন্য দুইটাকে গুনবা না, এটাকে কি 10 দ্বারা ভাগ দিবা নাকি 8 দ্বারা ভাগ দিবা বলো তো। এই যে কয়েকজন বলছে 8 দ্বারা ভাগ দিবে, খবরদার এরকম করা যাবে না। দেখো শূন্যের, তোমরা ভাবো শূন্যের কোনো মিনিং নাই, বাট শূন্যের অবশ্যই মিনিং আছে। তোমাদের বললাম না, শূন্য একটা ডেটা, কিন্তু এখানে মনে আছে তোমাদের সেটের ক্লাসে একটা কথা বলছিলাম, একদম হচ্ছে শুরুর ক্লাস, আমাদের যে ফ্রি ক্লাস ছিল, যে কোনো সেটের একটা উপাদান শূন্য। এই সেটটা কি ফাঁকা সেট? এটা কিন্তু ফাঁকা সেট না, এর কিন্তু একটা উপাদান আছে, সেটা শূন্য। শূন্যকে তোমার দাম দিতে হবে। শূন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট সংখ্যা। শূন্য আবিষ্কারের কারণেই ম্যাথমেটিক্স অনেক দূরে গেছে। তো শূন্য কিন্তু তোমার একটা উপাত্ত, এখানে উপাত্ত হচ্ছে শূন্য, ঠিক আছে। তো এখানে শূন্য কিন্তু একটা উপাত্ত, দ্যাটস ওয়াই এখানে 10 দ্বারাই ভাগ দিতে হবে। 10 দ্বারা ভাগ দিলে ক্যালকুলেট করে দেখবা 3.50 আসে। দ্যাট মিনস অ্যান্সার হয় আমাদের সি। তো আমরা যদি একটু লিডার বোর্ডটা দেখি বা রেজাল্টটা পাবলিশ করি, আমাদের প্রায় 69% মানুষজন সঠিক উত্তর দিছে। ইমপ্রেসিভ, ঠিক আছে, 69% মানুষজন সঠিক উত্তর দিছে। এখন আমরা যদি একটু লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে তকি, তারপর হচ্ছে আতিকা, নিহাল, মেহজাবিন, নির্ঝর ধর, তারপর হচ্ছে মমিনুল হক শিহাব, তারপর হচ্ছে নীরা, মারুফ, ওয়ালিউল, হুজাইফা। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গারে যদি যাই,
প্রথম 3 জনই সঠিক উত্তর দিছে, প্রথম 4 জন তকি, আতিকা, নিহাল, মেহজাবিন, তারপর হচ্ছে নির্ঝন দাস, তারপর হচ্ছে শিহাব, তারপর হচ্ছে নীরা, মারুফ। তোমাদের সবাইকে আবারও অভিনন্দন। ভেরি গুড জারিফ। ওকে, যারা যারা ভালো করছো ভেরি গুড। তো আমরা এখন তোমাদেরকে একটু 2 মিনিটের জন্য ব্রেক দিচ্ছি। তো তোমরা এই 2 মিনিটের ভিতরে একটু চিন্তা করবা, যা যা শিখছো এটা নিয়ে একটু চিন্তা করবা, আর প্রশ্ন থাকলে টিচার ইনবক্সে প্রশ্ন করবা। জাস্ট 2 মিনিটস। এখন আমাদের বাজে 7:29। আমরা ফিরে আসবো ঠিক 7:31 PM। ওকে। ওকে, আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও চলে আসলাম। তো চলো আমরা সামনের প্রবলেমে যাই। এখন কি প্রশ্ন করছে বুঝি নাই। ঘর, আবার গাড়িটি কার, আর ঘরের মধ্যে পার্থক্য কি জানি না ভাইয়া। সব সংজ্ঞার ব্যাখ্যা পাবা না এখন। হ্যাঁ, মানে কিছু কিছু সবকিছুরই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, বাট কিছু ব্যাখ্যা তোমার সামনের জন্য রেখে দিতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। মানে ওইটার ব্যাখ্যা বোঝার জন্য তোমার আরো পড়ালেখা করতে হবে। এগুলো আপাতত শিখো, শিখতে শিখতে তখন ব্যাখ্যা পাবা সময় মতো। ওকে, তোমাদের একটা সাবজেক্টই আছে, হয়তো অনেকে জানো, স্ট্যাটিস্টিক্স। এই যে পরিসংখ্যান পড়তেছি না আমরা, এটা কিন্তু পরিসংখ্যানের অংশ। শুরুর ক্লাসে বলছিলাম স্ট্যাটিস্টিক্স নামে কিন্তু একটা সাবজেক্টই আছে। তোমার ওই সাবজেক্টে গেলে তখন এগুলোর ব্যাখ্যা পাবা, অ্যাকচুয়াল ব্যাখ্যা। গাণিতিক গড় আর গড় একই, ঠিক আছে? গাণিতিক গড় আর গড় একই। গড়ের মধ্যে ডিফারেন্স আছে, একটা হচ্ছে অবিচ্ছিন্ন ডেটার ক্ষেত্রে গড় সবগুলোকে নিয়ে যোগ করে দিয়ে ভাগ করে দিচ্ছ, আরেকটা এইভাবে বিন্যস্ত, মানে অবিন্যস্ত আর বিন্যস্ত। হ্যাঁ, অবিন্যস্তর ক্ষেত্রে একটা গড় সবগুলোকে যোগ করে, এই যে অবিন্যস্ত সবগুলোকে যোগ করে ভাগ করে দিচ্ছ। আর বিন্যস্তর ক্ষেত্রে কি হয় সেটা তো আমরা দেখছি এই যে এখানে। ওকে, এখন চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে এই অঙ্কটা। দেখো এখানে কি বলছে, 25 জন শিক্ষার্থীর, মাত্র 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। এখন বলছে প্রাপ্ত নাম্বারের সরাসরি গড় নির্ণয় করো। দেখো সরাসরি গড় মানে কি, সবগুলোকে যোগ করবা, সবগুলোকে যোগ করে যতজন আছে 25 দ্বারা ভাগ করবা। এখানে কি হবে এটার উত্তর হবে হচ্ছে সবগুলোকে যোগ করতে হবে 72 প্লাস 85। তোমরা বুঝতেই পারতেছো এটা আমি লিখবো না, এভাবে করে খাতায় লিখবা, লিখে লাস্ট পর্যন্ত 71 ডট ডট দিয়ে রাখলাম, মানে মাঝখানের এই সবগুলো সংখ্যা আছে, ডিভাইডেড বাই কত হবে 25। এটা বের করো তো খুব দ্রুত, ক্যালকুলেটারে দ্রুত করবা। এমসিকিউতে যেটা দেখালাম এরকম প্রশ্ন আসে, একজন প্রশ্ন করছিল যে এমসিকিউতে কেমন প্রশ্ন আছে, যেটা দেখাইছিলাম ওইটা। এখন দেখো এখানে আমরা 72 আমরা যোগ করি। হ্যাঁ, আমার থেকে আগে তোমরা অ্যান্সার দিবা। 72 প্লাস 85 প্লাস 78 প্লাস 84 প্লাস 78 প্লাস 75 প্লাস 69 প্লাস 67 88 80 74 প্লাস 77 79 69 74 73 83 প্লাস 65 প্লাস 75
প্লাস 63 প্লাস 75 প্লাস 86 প্লাস 66 প্লাস 71। ভুল করা যাবে না কিন্তু। বলো কত আসছে? অনেকে উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড। অনেকে আমার থেকে আগে উত্তর দিয়ে দিয়েছে 75। 75 হচ্ছে গড় এদের। ওকে, এটা হচ্ছে প্রাপ্ত নাম্বারের সরাসরি গড় আমরা বের করে ফেললাম। প্রাপ্ত নাম্বারের সরাসরি গড় আমরা বের করে ফেলছি। এখন আমরা দেখো পরের প্রশ্নে যাব। আমরা এখন পরের প্রশ্নে যাব। ওকে, পরের প্রশ্নে যদি যাই, দেখো কি বলছে। তোমরা অনেকে উত্তর দিছো দেখলাম। ওকে, জানি না একজন একটা প্রশ্ন করছে 35 আসে কেন, আই ডোন্ট নো কোথায় ভুল করছো। যাই হোক, এখন দেখো পরেরটা দেখো, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। সারণী থেকে গড় কিভাবে নির্ণয় করি এটা কিন্তু আমরা শিখছি। সারণী থেকে গড় আমরা এইভাবে নির্ণয় করি, এই যে এটা সারণী থেকে গড় নির্ণয় করি এইভাবে। এই দুইটা ডিফারেন্স ম্যাথ আমাদের আসে, একটা হচ্ছে সরাসরি গড়, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয়। এইটা হচ্ছে সরাসরি প্রাপ্ত গড়, আমাদের কোনটা ছিল এইটা। তার সাথে দেখো খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাইতে বলছে, এটা আমরা দেখাবো। তার আগে আমাদের সারণী বানাইতে হবে। এখন এই সারণী বানানোর জন্য আমাদের আগে খুঁজতে হবে সব থেকে মিনিমাম কত। দেখো তো সব থেকে মিনিমাম কত, আমাকে জানাবা সব থেকে মিনিমাম কত। আমার মনে হচ্ছে 63। সারণী আমরা বানাবো। বি নাম্বার, সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান কি 63? জানাও তো একটু। ভেরি গুড, 63। সর্বোচ্চ কত? সর্বোচ্চ কত বলো দেখি, সর্বোচ্চ কত? আমরা 88 পাইছি, এর থেকে বড় কিছু পাইছি? এর থেকে বড় মনে হয় না কিছু পাইছি। 88, তাই তো? ওকে, ভেরি গুড, তোমরাও জানাইছো 88। এন্ড পরিসর বের করি, চলো। পরিসর বা রেঞ্জ, পরিসর বা রেঞ্জ। রেঞ্জ কত হবে? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। তাহলে কত আছে চলো দেখে ফেলি। পরিসর আমাদের আসতেছে 88 মাইনাস 63 প্লাস 1, এটা আসতেছে 26। এখন আমাদের বলছে শ্রেণী ব্যাপ্তি কত? 5। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা বা ক্লাস নাম্বার, এটা হবে কত? আমাদের পরিসর বা রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল মানে এই ফর্মুলা তো আমরা বাংলায় লিখছি, এবার আমরা একটু ইংরেজি লিখলাম আমাদের ইংলিশ ভার্সনের বন্ধুদের জন্য। তাহলে দেখো আমাদের রেঞ্জ কত? 26। তারপর আমাদের শ্রেণী ব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল কত? 5। কত হয়? এটা আসবে আমাদের মনে হয় 5.1, 5.2, সরি 5.2। এটাকে আমরা কি লিখবো? 6। তার মানে আমাদের 6টা সংখ্যার সারণী বানাইতে হবে। আসো আমরা বানাই ফেলি, এখানে একটু ছোট হবে বাট আমরা বানাই ফেলবো এখানে। হ্যাঁ, 6টার, এটার আমরা কালার একটু চেঞ্জ করি। 6টা নিয়ে বানাবো। এই একটা ঘর, তোমরা মনোযোগ দিয়ে দেখবা, বুঝতে অসুবিধা হলে জানাবে। এখন 1 2 3 4 5, একদম টাইটাই ভাবে আমাদের 6টা হয়েছে। 6। প্রথমে থাকবে কি আমাদের? প্রথমে থাকবে হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। প্রথম উপাদান কত? 63। 63 থেকে আমরা কতগুলা নিব? 5টা নিব, তাই তো? তাহলে 63, 64, 65, 66, 67। এখান থেকে নিতে পারো 68 থেকে। 68 থেকে যদি নিই 68, 69, 70, 71, 72। আমরা বিচ্ছিন্ন নিচ্ছি। হ্যাঁ, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তুমি যেটাই নাও কোনো সমস্যা নেই। 72 গড় একই আসবে। দেখো বুঝতেছো কিনা, জানো তো বুঝতেছো কিনা এটা ঝটপট। 73, 68, 69, 70, 71, 72। 5 শ্রেণীব্যাপ্তি 5, 72 পর্যন্ত আসবে, 73 না, এরপরে 73 হবে। 73 থেকে 73, 74, 75, 76, 77। 78 থেকে কতটুকু হবে আবার? 82। 78, 79, 80, 81, 82। তারপর 83 থেকে কত হবে? 83, 84, 85, 86, 87।
তারপর হবে 88 থেকে কত 92। এবার আমাদের লাগবে কি জানো, শ্রেণী মধ্যমা, শ্রেণী মধ্যমা বা এক্সআই। এক্সআই লিখবো আমরা এখন। এই দুটো গড় করে এখানে লিখে ফেলো, ঝটপট গড় করে এখানে লিখে ফেলো। 63 প্লাস 67 ডিভাইডেড বাই 2 65 হয়, 65। তারপর আমাদের আসবে 68 প্লাস 72 ডিভাইডেড বাই 2, এখানে আসবে 70। তাহলে এখানে বুঝতেছি 75, তারপরে 80, 85, এখানে আসবে হচ্ছে আমাদের 90। এটা 8 প্লাস 92 ডিভাইডেড বাই 2 90। এখন আমাদের লাগবে কি জানো, গণসংখ্যা। গণসংখ্যা বের করার জন্য আগে লাগবে আমাদের ট্যালি। ট্যালি লাগবে এখানে। ট্যালি দেখো, ট্যালির দিকে তাকাও, এগুলোকে সাজাইতে হবে। 72, 72-এর জন্য দাগ দিব কোথায় আমরা, এখানে। 85, 85-র জন্য দাগ কই যাবে আমাদের, এখানে। তারপর কত 78, 78-এর জন্য আসবে এখানে 78। তারপর 84, 84-র জন্য দাগ যাবে এখানে। তারপর কত 78, 78-এর জন্য দাগ আসবে এখানে। তারপর 75, 75-এর জন্য দাগ যাবে এখানে। তারপর কত 69, 69-এর জন্য দাগ যাবে এখানে। তারপরে 67 এখানে। তারপর 88 কোথায়, লাস্টে। তারপর কত 80, 80 আসবে কোথায়, এখানে। তারপরে কত 74, কোনোটা বাদ পড়লে অবশ্যই বলবা টিচার ইনবক্সে। 74, তারপর 77, 77 কই দিব, এখানে। তারপর কত 79, 79 আসবে এখানে। তারপরে 69 আবারও, এটা এখানে। তারপর 74, 74 কই যাবে, এখানে। তারপর 73, 73 আসবে এখানে, 5টা হয়ে গেল। তারপর 83, 83 কই যাবে, 83 আসবে এইখানে। তারপরে দেখো 65, 65 কই যাবে, প্রথম ঘরে। তারপর কত 75, 75 কই যাবে, দেখো খুঁজো, এইখানে আসবে। তারপরে 69 আবারও এখানে আসবে। এরপরে দেখো কত 63, প্রথম ঘরে। তারপরে 75, 75 কই যাবে, 75 আসবে হচ্ছে আবারও এখানে। তারপরে 86, 86 আসবে হচ্ছে আমাদের এই ঘরে। তারপর 66 প্রথম ঘরে। লাস্টে 71, 71 কই থাকবে, এখানে। তাহলে এবার তুমি কি লিখবা, ট্যালি লিখলা, এবার লিখবা গণসংখ্যা। গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি এফআই। এফআই মিনস ফ্রিকোয়েন্সি। গণসংখ্যা কত আসতেছে আমাদের, দেখো এটার জন্য আসতেছে 4, তারপরটার জন্য আসতেছে 5, তারপরটার জন্য আসতেছে 7, তারপরটার জন্য আসতেছে 4, তারপরটার জন্য 4, তারপরটার জন্য 1। সামেশন এফআই আমাদের কত আসছে, চলো দেখো তো, যোগ করে দেখো, এটা যোগ করে দেখবা যে মিলছে কিনা তোমার উপরের সাথে। 25, 4 প্লাস 5 প্লাস 7 প্লাস 4 প্লাস 4 প্লাস 1, এটা 25 আসছে। তার মানে আমাদের অঙ্ক এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। এবার আমাদের এখানে কি বের করা লাগবে, এফআই এক্সআই। গাণিতিক গড়ের জন্য কি লাগবে, এফআই এক্সআই, সারণী পদ্ধতিতে এফআই এক্সআই। এফআই এক্সআই এর জন্য আমরা কি করবো, এই 4-এর সাথে 65 গুণ করে দেবো। তাহলে 65 ইন্টু 4 কত আসে, 260। গুণ করো, আমার সাথে গুণ করো। 5 ইন্টু 70 কত আসবে, 350। তারপর কত 75 ইন্টু 7 525। ওকে। তারপরে দেখো কত 80 ইন্টু 4 320। তারপরে 85 ইন্টু 4 340। লাস্ট 90। এখন আমার লাগবে কি, সামেশন এফআই এক্সআই, মানে এই সবগুলো যোগ করতে হবে। যোগ করলে আমরা কত পাই, চলো দেখে ফেলি তো। এগুলোকে যোগ করলে লাস্টে ছিল 340 প্লাস 90 প্লাস 320 প্লাস 525 প্লাস 350 প্লাস 260। এটা যোগ করলে আমাদের, যদি আমরা ভুল করে না থাকি, তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে জানাবা, 1885। দেখো তো এটা আসছে কিনা। ভেরি গুড, তোমরা অনেকে উত্তর দিছো। তাহলে আমরা এখানে একটু গড়টা বের করে ফেলি। এই সারণী থেকে আমরা এখন গড় বের করব। উপরে লিখবা সারণী থেকে গড়, এক্স বার, এটা কি হবে, সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই। তাহলে কত আসতেছে, 1885 ডিভাইডেড বাই 25 কত আসে বলো তো, 1885 ডিভাইডেড বাই 25, এটা আসবে মাত্র 75.4। দেখো খেয়াল করো, খেয়াল করো, আগে যে গড় পাইছিলা নরমাল বাংলা নিয়মে যোগ করে, মানে সারণী থেকে বাদে, সেই গড়ের সাথে এই গড়ের একটু ডিফারেন্স আসছে না। এইটা মোস্ট অ্যাকুরেট, এটা আরো অ্যাকুরেট, আগের থেকে এটা বেশি অ্যাকুরেট। বুঝতে পারছো, সারণী পদ্ধতিতে বের করা আগের থেকে বেশি অ্যাকুরেট।
75.4। এখন বলছে সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। এটা সি নাম্বার, এই যে খ নাম্বার করছি আমরা, এটা খ এর অ্যান্সার, এটা অ্যান্সার অফ খ, অ্যান্সার অফ খ। ঠিক আছে, গ নাম্বার, সি নাম্বার আমরা দেখবো। হ্যাঁ, খ থেকে প্রাপ্ত, এটা কি গ লেখা না সি লেখা? এক সেকেন্ড, সি লেখা, যাও। খ থেকে প্রাপ্ত গড় হচ্ছে 75.4। ওকে, 75.4 ও সরাসরি গড় হচ্ছে 75। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 75.4 বিয়োগ 75, তাহলে কত আসবে? 0.4 অ্যান্সার। এখানে একটু ব্যাখ্যা লিখবা যে সারণী থেকে পাওয়াটা আমাদের বেশি অ্যাকুরেট। সারণী থেকে প্রাপ্ত গড় তুলনামূলক সঠিক, এটা লিখে দিবা অ্যান্সার। ওকে, সৌভিক এরকম হয় কারণ ওই যে আমরা কিভাবে ডেটা নিচ্ছি, রিডিং নিচ্ছি কিভাবে, একটা মেথডে আমরা একরকম ভাবে করছি, আরেকটা মেথডে আরেকটা করছি। এটা আমরা আবার নেক্সট ক্লাসে আবার এক্সপ্লেন করবো, টেনশন নিও না সৌভিক। মানে একটা দেখো তুমি সারণী থেকে বের করছো, একটা নর্মাল ভাবে বের করছো, তাহলে তো ডিফারেন্স আসবেই। দুইটা দুই ভাবে করছো না, ডিফারেন্স তো আসবেই, তাই না? খেয়াল করো, এই যে আমি নর্মাল নিয়মে করছি, সবগুলো যোগ করে দিয়ে ভাগ করে দিছি 25 দিয়ে, কিন্তু এখানে আমি কিভাবে করছি দেখো, এই 65 সাথে 4 গুণ করছি, 70 সাথে 5 গুণ করছি, মানে 65 মনে করো আমার কাছে 4 বার আছে, 70 আমার কাছে 5 বার আছে। ঠিক আছে, এভাবে করে করছি। তুমি একটা জিনিস চিন্তা করবা তোমরা, যে 3টা 0 আর 3টা 100, 3টা 0 আর 3টা 100, এটার গড় নিবা, আর হচ্ছে আলাদাভাবে তুমি এটার থেকে মিনিং বের করার চেষ্টা করবা যে এর গড় থেকে কি আমরা ব্যাখ্যা দিতে পারি যে আমাদের কাছে 3টা 0 ছিল কিনা। এই প্রশ্ন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবারও ডিসকাস করব। তো চলো, এরপরে আমরা দেখি আমাদের জন্য কি আছে, আরেকটা কুইজ আছে, এই কুইজটার উত্তর দাও, এরপরে আমাদের ছুটি। আর সোহানুর, ওটা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, ওটা নেক্সট ক্লাসের টপিক আমাদের। কুইজটা দিয়ে তোমাদের ছুটি, কুইজের উত্তরটা দাও ঝটপট। ওকে, চলো আমরা পোলটা এন্ড করে দিই। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা করে ফেলি। দেখো, যোগ করবা বাংলা নিয়মে, 17 প্লাস 25 প্লাস 27 প্লাস 13 প্লাস 23। খাতায় কিন্তু এমসিকিউ করার সময় এভাবে লেখা লাগবে না। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে যোগ করবা, ডিভাইডেড বাই কয়টা নাম্বার আছে, 1 2 3 4 5 6, এটার ভ্যালু কত দেওয়া আছে? 19। এখান থেকে কর মান বের করা তোমাদের জন্য খুবই সহজ। চলো আমরা তারপরেও একটু ক্যালকুলেট করে দেখি এখানে এই মানটা কত আসে। এই মানটা আমাদের আসবে 17 প্লাস 25 প্লাস 27 প্লাস 13 প্লাস 23, 105। 105 প্লাস ক, এই 6কে যদি ওই পাশে পাঠায় দিই তাহলে 19 গুণ 6 হবে, কত আসে? 114। তাহলে কর ভ্যালু কত আসে দেখো তো, কর ভ্যালু আসবে 114 মাইনাস 105, কত হয়? এটা আসবে 9। তাহলে সি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। তো আমরা যদি একটু লিডার বোর্ড দেখি, লিডার বোর্ডে ফার্স্টে আছে আতিকা, তারপর ফিদা, তারপর হচ্ছে শিহাব, তারপর তকি, মারুফ, শান, তারপর হচ্ছে মেজাবিন, ওসমি কুন্ডু, সরি, তারপর রাফি, তারপর হচ্ছে রেহা। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, এরপরে চলো, এরপরে একটা প্রবলেম আছে, এটা তোমরা পারবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 1, আর এটা হচ্ছে তোমাদের আরেকটা হোমওয়ার্ক। এই দুটা হোমওয়ার্ক বাসায় বসে খুব ভালো মতো সলভ করবা। তো আশা করছি তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝছো। হ্যাঁ, সংখ্যাগুলো একটু মুখস্থ করতে হবে, শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। হ্যাঁ, সংখ্যা মুখস্থ করতে হবে। তো আশা করছি তোমরা সবকিছু বুঝতে পারছো। জাভিদ, ওটা ফ্রেন্ড হয়ে যাবে কয়দিন পরে। তোমাদের কোনো সমস্যা থাকলে জানাইতে পারো, আমরা এখানেই শেষ করতে পারি। ওকে, এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আর তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে 8টায় শুরু হবে। ওকে,
এরপরে ক্লাসটা 8টায় শুরু হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।